নির্দিষ্ট ক্ষেত্রফল, চারটে জিনিস লিখে নাও। ক্ষেত্রফল, জনসংখ্যা, সার্বভৌমত্ব এবং ক্ষেত্রফল, জনসংখ্যা, সার্বভৌমত্ব এবং সরকার বা গভর্নমেন্ট, তখনই তাকে আমরা সরকার, সরকার, গভর্নমেন্ট। হয়ে গেলে বলো, আমি ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করব স্যার? হ্যাঁ বলো। বলছি আমার প্রবলেম হচ্ছে ফোনটাতে, আমি অন্য একটা ইমেল আইডি থেকে লগইন করছি, সৌরভ দাস এরকম আগের ক্লাসটা তো আমার ফোনটাতে। তুমি বেরিয়ে গিয়ে তারপরে ওনাকে বলো এই করতে, ঢুকতে, না হলে সম্ভব হবে না। আচ্ছা আচ্ছা, এতটা কি ক্লিয়ার হয়েছে বাকিদের? আমি তাহলে এগোবো। হ্যাঁ স্যার। চলো চলো, গুড। আচ্ছা, আমি বারবার এই জিনিসটা করছি, তার জন্য আগে থেকে সরি, কারণ এটা আমার প্রথম দিন, আগে থেকে আমি সরি বলে রাখছি, ঠিক আছে? অ্যারিস্টটলের নাম তোমরা সবাই শুনেছো। একে বলা হয় ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। এটা লিখে নাও। ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। এর আবার শিষ্য হলো যিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে যুদ্ধ করেছিলেন। বলতে পারবে তার নাম তোমরা? পারবে? না, আলেকজান্ডার। আলেকজান্ডার। অ্যারিস্টটলের শিষ্য ছিল আলেকজান্ডার। এতটা লিখে নাও, তারপর আমি শুরু করছি আসল জায়গা। আগে আমি একটুখানি ইনফরমেশন দিয়ে দিই। স্টেট, অ্যারিস্টটল, আলেকজান্ডার। ক্লিয়ার আছে? দেখতে পাচ্ছ নাকি আরেকবার বুঝিয়ে দেবো? ঠিক আছে। ইনি একটা বিখ্যাত বই লেখেন, বইটার নাম পলিটিক্স। বহুবার পিএসসি, এসএসসি তে এসেছে। পলিটিক্স কে লিখেছেন এবং এনার শিষ্যের নাম কি? ক্লিয়ার? বোর্ড দেখা যাচ্ছে তো ঠিকমতো? আমি আরেকবার জিজ্ঞাসা করছি, সবার বোর্ড ঠিকমতো দেখতে পাচ্ছ তো? স্যার বোর্ডের কালারটার জন্য মানে মানে কিছু কিছু জিনিস অস্পষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, দেখছি আমি কিছু করতে পারি কিনা। যদি হোয়াইট হতো তাহলে ভালো হতো। আজকে দেখি কি কালারটা চেঞ্জ করা যাবে কোনোভাবে। বোধহয় চেঞ্জ করা যাবে, দাঁড়াও দেখছি চেষ্টা করে। না, চেষ্টা দেখো তো এই কালারটা স্পষ্ট হচ্ছে? দেখো তো একদম ক্লিয়ার আছে তো? তাহলে কিন্তু আমি আর চেঞ্জ করছি না, এটাই রাখছি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। বলছি বোর্ডে যে যে কথাগুলো লেখা আছে এগুলো আমাদের লিখতে হবে না তো?
তোমরা পেয়ে যাবে, আমি জাস্ট তোমাদেরকে বোঝার জন্য আমি ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি, যাতে তোমরা ঘরে গিয়ে পড়লে তুমি সেটা বুঝতে পারো, এখানটায় যাতে 60-70% হয়ে ওঠে। আমি ঠিক ততটাই তোমাদেরকে দিচ্ছি যতটা পিএসসি বা এসএসসি বা বিসিএস এর যে এক্সাম গুলো হয় কি কি এসছে। আগে বলো আমি যতটুকু বুঝিয়েছি মাথায় গেছে কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা তোমরা তো এক মিনিট, তোমরা তো এটা জানো যে 1947 সালে আমরা স্বাধীনতা লাভ করি, জানো তো? হ্যাঁ স্যার। তার ঠিক আগে অবধি কারা রাজত্ব করতো? ইংরেজরা বা ইংরেজ সরকার যাকে বলে। আচ্ছা 1947 এর আগে অবধি ভারতকে কি আমি স্টেট বলতে পারতাম? পারতাম? কখনোই নয়। ভারতের নির্দিষ্ট জনসংখ্যা থাকলেও ভারতের কি নিজস্ব সরকার ছিল? ছিল না। তাহলে 1947 এর আগে অবধি এই প্রশ্নটা এসেছিল, 1947 এর আগে ভারতকে কি স্টেট বলা যেত? অবশ্যই না। তার কারণ 1947 এর আগে ইংরেজ সরকার চলতো। এইবার আসছি সংবিধানের ইতিহাসে। আচ্ছা, ভারতীয় সংবিধান শুরু করার আগে আমি একটা জিনিস তোমাকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হলো তাড়াতাড়ি আয়। হ্যাঁ, 1885 খ্রিস্টাব্দে, সরি 1885 কেন আমি বলছি, এটা 1858 খ্রিস্টাব্দ নাগাদ সিপাহী বিদ্রোহ হয়। এটা লিখে নাও। ঠিক সিপাহী বিদ্রোহ যখন হয়, তারপরে সিপাহী বিদ্রোহের ঠিক পরবর্তী সময় রানী বুঝে গেছিলেন যে ভারতবর্ষে আর ইংরেজ কোম্পানি দ্বারা শাসন করা সম্ভব নয়। তখন রানী নিজে ভারতের অধিকার নিজের উপর নিয়ে নিয়েছিলেন এবং তারপরই রানী পরপর অনেকগুলো আইন নিয়ে আসে, প্রচুর আইন নিয়ে আসে। পরীক্ষার পার্সপেক্টিভে আমাকে এতগুলো আইন পড়তে হবে না, মাত্র 3 থেকে 4টে আইন পড়তে হবে এবং প্রত্যেকটা আইনে কি কি ভারতবর্ষের মধ্যে নতুন সংযোজন হয়েছে সেগুলো জানতে হবে। এটা লিখে নিতে পারো। 1858 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের আগে অবধি ভারতের সম্পূর্ণ দায়িত্ব ছিল ইংরেজ কোম্পানির উপর। এটা কি লিখে নিয়েছো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। এটাকে এটা না করলে হবে না। হ্যাঁ, তো প্রথম যে আইনটা আমি জানবো, ফার্স্ট ল, যেটা এসেছিল ভারতবর্ষে 1909 মরলে মিন্টো আইন, বা এর আরেকটা নাম আছে ভারত শাসন আইন 1909। দেখো তো লেখাটা বুঝতে পারছো কিনা, আমাকে একবার কনফার্ম করে দাও তো। হ্যাঁ স্যার পাচ্ছি। ঠিক আছে। এবার 1909 সালে যখন মরলে মিন্টো আইন আসে, আমার কথা শোনা যাচ্ছে তো স্পষ্ট? হ্যাঁ স্যার কথা স্পষ্ট। হ্যাঁ ঠিক আছে। 1909 সালে যখন মরলে মিন্টো আসে, তখন মরলে মিন্টো কতগুলো আইন নিয়ে আসে ভারতের জন্য। বেশ অনেক কটা আইন নিয়ে আসে, যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো 1 2 3 4 5 6 7 8 9 10, 10খানা আইন দেখতে পাচ্ছ? আমাকে একটু বলো, তাহলে আমি বলতে পারি। হ্যাঁ স্যার। ঠিক দেখা যাচ্ছে। ঠিক আছে। কি বলেছে প্রথমেই? কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের সংখ্যা বৃদ্ধি। কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদ মানে কি? বর্তমান সময়ে আমরা লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, এই সমস্ত বিভিন্ন জিনিস আমরা দেখেছি। আমি একটুখানি যদি ডিটেলসে বলি,
স্টেটের ক্ষেত্রে বিধানসভা, কিছু কিছু ক্ষেত্রে বিধান পরিষদ থাকে, আর কেন্দ্রের ক্ষেত্রে লোকসভা থাকে, রাজ্যসভা থাকে। এটা জানো তো সবাই? আগে এটা বলো, বা শুনেছো? হ্যাঁ স্যার। অবশ্যই অবশ্যই শুনেছো। তো ঠিক সেরকমই ইংরেজরা যখন আসে, অর্থাৎ মর্লেমিন্টো যখন আসে, তখন মর্লেমিন্টো কি করলো, কেন্দ্রীয় এবং প্রাদেশিক, প্রাদেশিক কথার অর্থ হলো প্রান্ত, প্রান্ত বলতে আজকেরকার দিনে যেগুলোকে আমরা বলি রাজ্য। কেন্দ্রে এবং রাজ্যে আইন পরিষদের সংখ্যা বৃদ্ধি করা হয়। ওখানে যে কজন আইন পরিষদ ছিল তাদের সংখ্যা আগের থেকে অনেক বেশি বৃদ্ধি করা হয়, প্লাস করা হয়। মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা করা হয়, অর্থাৎ ভারতবর্ষের যে মুসলমান জাতিগোষ্ঠী আছে তাদের মধ্যে আবার বীজ বপন করার জন্য মুসলমানদের জন্য আলাদা পৃথক নির্বাচন ব্যবস্থা করা হয়। এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে। আইন পরিষদের সদস্যের ক্ষমতা এবং কার্যক্রম, অর্থাৎ এই যে আইন পরিষদে যে সমস্ত সদস্যরা যুক্ত হবে তাদের ক্ষমতা বলে দেওয়া হয় এবং তাদের কার্যক্রম বলে দেওয়া হয়, অর্থাৎ তাদের ঠিক কতটা ক্ষমতা থাকবে, কতটা পাওয়ার থাকবে এবং কতটা জায়গার মধ্যে তারা কাজ করতে পারবে সেটাও বলে দেওয়া হয়। তারপরে আইন পরিষদের সভাপতির ক্ষমতা বলে দেওয়া হয়। প্রত্যেকটা আইন পরিষদে একজন করে সভাপতি থাকবে, যাকে আমি আলাদাভাবে চেয়ারম্যান বলি, সেই চেয়ারম্যানের পাওয়ারটাও বলে দেওয়া হয় এখানটায়। তারপরে গভর্নর জেনারেলের কার্যনির্বাহী পরিষদের ভারতীয় প্রতিনিধি নিয়োগ, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা পিএসসি বারবার দিয়েছে, অনেকবার দিয়েছে। গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল নামটা শুনেছো আগে তোমরা নিশ্চয়ই ইতিহাসে? আমাকে একটুখানি রেসপন্স করো, শুনেছো তো? হ্যাঁ স্যার, শুনেছি। শুনেছো। এই গভর্নর জেনারেলের কার্যনির্বাহী পরিষদের মানেটা কি? আমি যদি একটু তুলনা করে বলি তাহলে বুঝতে পারবে। যেরকম প্রাইম মিনিস্টার এবং তার নিচে যত ক্যাবিনেট মিনিস্টার থাকে সেটাই তখনকার দিনে ছিল গভর্নর জেনারেল। অর্থাৎ গভর্নর জেনারেলকে আমি যদি প্রাইম মিনিস্টার বলি এবং তার কার্যনির্বাহী পরিষদকে তার ক্যাবিনেট মিনিস্টার বলি, সেইখানে 1909 এর আগে অবধি ভারতীয়রা যোগদান করতে পারতো না। 1909 এর পর পরিষদে ভারতীয়দের প্রতিনিধি নিয়োগ করা হলো। এতদূর ক্লিয়ার হয়েছে? স্যার এইটা আরেকবার বলবেন। এই 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 জায়গাটা তো, যে জায়গাটা সার্কেল বললাম। হ্যাঁ স্যার, এই পয়েন্টটা একবার বলুন। আচ্ছা, কি লেখা আছে? গভর্নর জেনারেলের কার্যনির্বাহক পরিষদে ভারতীয় প্রতিনিধি নিয়োগ। শুনতে পেয়েছো? এই যে গভর্নর জেনারেল, এই গভর্নর জেনারেলের সাথে তুমি আজকের প্রাইম মিনিস্টারকে সম্পর্ক করে দাও এবং তার নিচে যত ক্যাবিনেট মিনিস্টার থাকে, অর্থাৎ ছোট ছোট মন্ত্রী থাকে, তাদেরকে কার্যনির্বাহী পরিষদে বিভক্ত করে দাও। ঠিক আছে? এবং ঠিক 1909 এর আগে অবধি, অর্থাৎ মর্লেমিন্টো আসার আগে অবধি কোন ভারতীয়কে গভর্নর জেনারেলের কার্যনির্বাহী পরিষদ অর্থাৎ ক্যাবিনেট মিনিস্ট্রিতে বসতে দিত না। 1909 বলা হলো সেই জায়গাটাতে ভারতীয় প্রতিনিধি নিয়োগ করা হবে। এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। শাসন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাংলা প্রদেশে, এটা করতে হবে না, বাংলা প্রদেশে কার্যনির্বাহ পরিষদ গঠন করা হলো, অর্থাৎ যেটা আজকেরকার দিনে আমরা বলি পিডব্লিউডি। দেখো তো এতটা তোমরা বুঝতে পেরেছো কিনা, বা কোনো জায়গায় সমস্যা হলে আমাকে বলো যে স্যার আমাকে এত নম্বরটা আরেকবার বুঝিয়ে দাও। আমি সরে গেলাম, তোমরা একটু দেখে আমাকে একটুখানি রেসপন্স করো। স্যার বলছি এই সব পয়েন্টগুলোই মনে রাখতে হবে? না না, সব পয়েন্টগুলো মনে রাখতে হবে না, আমি জাস্ট বললাম এই যেমন এই যে গভর্নর জেনারেলের কার্যনির্বাহী পরিষদে ভারতীয়দের প্রতিনিধি নিয়োগ, এটা খুব ইম্পর্টেন্ট। এবার তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি মনে রাখতে পারো, কারণ কোন পয়েন্টটা দিয়ে দেবে পরীক্ষায় তার কোনো কিন্তু ঠিক নেই। শাসন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি হলো কোন আইনে? তখন দিয়ে দিল অনেক কটা আইন, তার মধ্যে 1909 মর্লেমিন্টো ঢুকিয়ে দিল। মাথায় গেছে? বলছি এই যে পেজগুলো আছে এগুলো কি আমাকে পিডিএফ এ দেওয়া হবে? হ্যাঁ, তোমরা পিডিএফ পেয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে, সব পয়েন্টগুলো এখন খাতাতে লিখছি না, যেগুলো না না, আমি যেগুলো বলছি লিখতে শুধু সেগুলোই লেখো, বাকি যেগুলো তুমি দেখছো ডিজিটালাইজ করে লেখা ওগুলো তো তুমি পেয়ে যাবে।
ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, একটা জিনিস লিখে রাখো, মরেলি ছিল সেই সময় ভারত সচিব, আর মিন্টো ছিল সেই সময় গভর্নর জেনারেল। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা পয়েন্ট লিখে রাখো যেটা এখানটায় নেই। ইউনাইটেড কিংডম বা যেটাকে আমি লন্ডন বলি, সেই সময় অরুণডেল অরুণডেল সমিতি সহযোগিতায় ভারতে 1909 মরলে মিন্টোকে আনা হয়েছিল। এটা কি বুঝতে পেরেছো? আমাকে এটা একটু স্যার লাইনটা আমার কি বলুন। ইউনাইটেড কিংডম বা লন্ডন, ইউনাইটেড কিংডম বলো বা লন্ডন বলো একই জিনিস, সেখানে অরুণডেল বলে একটা সমিতি তৈরি করা হয়, যে সমিতি ভারতীয়দের তৈরি করা সমিতি, সেই সমিতির সহযোগিতায় বা সাহায্যে ভারতে 1909 মরলে মিন্টোকে আনা হয়। মানে এরাই বলেছিল ইউনাইটেড কিংডমকে যে তোমরা ভারতবর্ষে মরলে মিন্টোকে নিয়ে আসো, ভারতের অবস্থা প্রচন্ড খারাপ। এই জন্যই লেখা আছে মরলে মিন্টো সংস্কার। আমরা সংস্কার তখনই করি যখন আগে কিছু খারাপ হয়ে গেছে সেটাকে আবার নতুন করে তৈরি করা হয়। ক্লিয়ার? স্যার ওটা কি অরুণ সমিতি? অরুণডেল। স্যার 1909 সালে কাকে আনা হয়েছিল? হ্যাঁ, কি বললে একবার বলো। হ্যালো? স্যার অরুণদেবের সহযোগিতায় ভারতে 1909 সালে কাকে আনা হয়েছিল? মরলে মিন্টোকে আনা হয়েছিল। ক্লিয়ার? স্যার লেখাটা বোঝা যাচ্ছে না, তো আরেকবার বলুন। অরুণডেল কমিটি। এতদূর ক্লিয়ার? আমি তাহলে এগোবো, অনেক কটা পেজ এখনো বাকি রয়েছে। আচ্ছা ঠিক আছে। তার ঠিক পরেই এলো 1919-এর, আই এম সরি, তার ঠিক পরেই এলো 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কার। মরলে মিন্টোর পরে এলো মন্টেগু চেমসফোর্ডের সংস্কার। এই মন্টেগু চেমসফোর্ড এসেছিল, মরলে মিন্টো যে সংস্কারটা করেছিল ওটা ঠিকঠাক কাজ করেছিল কিনা সেটা দেখার জন্য মন্টেগু চেমসফোর্ড এসেছিল। ঠিক একই ক্ষেত্রে চেমসফোর্ড ছিল তখনকার গভর্নর জেনারেল, আর মন্টেগু ছিল ভারত সচিব। এতদূর ক্লিয়ার? বাকিদের ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল?
ভারতের শাসন ব্যবস্থাকে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার এই দুই ভাগে ভাগ করা হয়। আজকের আমরা যেখানটায় সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট বলি, সেটার সূত্রপাত হয়েছিল 1919 সালের মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার দিয়ে। ওনারা এসে বলে দিয়েছিলেন ভারতের শাসন ব্যবস্থাকে কেন্দ্রীয় সরকার আর প্রাদেশিক সরকার, যেটাকে আমরা এখন স্টেট গভর্নমেন্ট বলি, এই দুই ভাগে ভাগ করা হবে। আমার কথা গেল? ঠিক আছে। এইবার কেন্দ্রীয় সরকারের হাতে কিছু পাওয়ার দিয়ে দেওয়া হলো। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে এই যে পাওয়ার বা এই যে ক্ষমতাটা দিচ্ছে, এক্স্যাক্টলি ক্ষমতাটা দিচ্ছে এটাকে, বা কোথা দিয়ে ক্ষমতাটা আসছে? কে? এক্স্যাক্টলি রানী দিচ্ছেন, লন্ডন থেকে রানী দিচ্ছেন। ক্লিয়ার? রানী এই ক্ষমতাটা দিচ্ছেন। আমি বললাম সিপাহী বিদ্রোহের পর রানী নিজে জায়গাটাকে নিয়ে এলো। আচ্ছা পৌলমি, একটুখানি তোমার মাইকটা অন করো তো। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ আমার কথা স্পষ্ট? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো, আমি এক্ষুনি বললাম কেন্দ্রীয় সরকারের হাতে কিছু ক্ষমতা অর্পণ করে দেওয়া হয়, এই ক্ষমতাটা এক্স্যাক্টলি দেয় কে? এখানে লেখা নেই উত্তর, আমি এক্ষুনি বললাম রানী। রানী। এক্স্যাক্টলি রানীটা ছিল কোথায়? ভারতবর্ষে? রানী লন্ডন, না লন্ডনে ছিলেন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তুমি তোমার মাইকটা অফ করতে পারো। আর আর আমি কিন্তু হ্যাঁ, আমি কিন্তু বাকিদেরও কিন্তু মাঝে মধ্যে এসে প্রশ্ন করব। তো কেন্দ্র সরকারের হাতে যে যে ক্ষমতাগুলো দেওয়া হয় মেইনলি, সেটা হলো দেশ রক্ষা, পররাষ্ট্র বিভাগ, মুদ্রা ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, ডাক বিভাগ প্রভৃতি সর্বভারতীয় বিষয়সমূহ কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করা হয়। বিচার ব্যবস্থা, জেলখানা, স্বাস্থ্য, সেচ, জলবিদ্যুৎ, রাজস্ব মানে ট্যাক্স, বন বিভাগ, স্থানীয় স্বায়ত্ত শাসন প্রভৃতি, স্থানীয় স্বায়ত্ত শাসন মানে যেটা আমরা আজকাল বলি লোকাল গভর্নমেন্ট প্রভৃতির দায়িত্ব প্রাদেশিক সরকারের উপর ন্যস্ত হয়। পিএসসি তে প্রশ্ন এসেছিল দেশ রক্ষা, পররাষ্ট্রনীতি, মুদ্রা ব্যবস্থা কার হাতে দেওয়া হয়? কেন্দ্রীয় সরকারের হাতে, প্রাদেশিক সরকারের হাতে, স্থানীয় সরকারের হাতে, নাকি লন্ডন গভর্নমেন্টের হাতে? তখন তোমাকে মনে রাখতে হবে ঠিক কোনটা উত্তরটা দিতে হবে। আচ্ছা, আমার কথাটা কি কানে গেছে তোমাদের? না স্যার একবার বলুন স্যার। কোন জায়গাটায় বলবো? এই লাস্ট যে পয়েন্টটা বলবেন। কেন্দ্রীয় সরকারের হাতে, দাঁড়াও আমি একটুখানি ক্লিয়ার করে নিই জিনিসটা। কেন্দ্রীয় সরকারের হাতে কতগুলো ক্ষমতা দেওয়া হয় তুমি দেখতে পেয়েছো তো? দেখা যাচ্ছে তো? দেশ রক্ষা, পররাষ্ট্র বিভাগ, মুদ্রা ব্যবস্থা, পরিবহন, ডাক বিভাগ, সর্বভারতীয় বিষয়সমূহ কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করা হয়। দেখতে পেয়েছো এটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার তোমাকে এটা মনে রাখতে হবে যে কোন সরকারের হাতে কি কি ক্ষমতা দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার পরিচালনার জন্য গভর্নর জেনারেলের সভাপতিত্বে একটি কার্যনির্বাহক সভা গঠন করা হয়। এই কার্যনির্বাহক সভায় 3 জন ভারতীয় এবং 5 জন শ্বেতাঙ্গ সদস্য রাখবার নিয়ম বলবৎ হয়। আমি আগেরবারে 1909 তে আমি বলেছিলাম যে ভারতীয়দের রাখার কথা বলা হয়। এইখানটায় এসে তাদের সংখ্যা হয়ে দাঁড়ায় 3 জন ভারতীয় হবে এবং 5 জন শ্বেতাঙ্গ সদস্য হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন সংস্কারে 3 জন ভারতীয় এবং 5 জন শ্বেতাঙ্গ সদস্যকে কার্যনির্বাহী সভায় রাখা হয়? কথাটা কি কানে গেছে? একটু বাকিরা একটু রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মডেলের মৃত্যু সংস্কারে রাখা হয়েছে। কেন্দ্রীয় আইনসভা দুটো কক্ষ নিয়ে গঠিত হয়। এইখানটা একটুখানি ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় আইনসভা বলতে আজকে আমরা যেটাকে পার্লামেন্ট বলি এবং যার নিচে লোকসভা এবং রাজ্যসভা রয়েছে, তখনের সময় কেন্দ্রীয় আইনসভা মানে ওটার সাথেই তুমি মিলিয়ে নাও, কেন্দ্রীয় আইনসভা দুটো কক্ষ করা হয়। দুটো কক্ষ মিন্স দুটো ঘর করা হয়। একটাকে বলা হয় উচ্চ কক্ষ, যার নাম দেওয়া হয় রাষ্ট্রীয় পরিষদ,
যেটা পরে গিয়ে নাম হয় রাজ্যসভা, অন্যটি নিম্নকক্ষ বা কেন্দ্রীয় আইনসভা, যেটা পরে গিয়ে নাম হয় লোকসভা। দেখো তো এটা ক্লিয়ার কিনা, তারপরে আমি এগোবো। বলছিলাম আমার কোন স্ক্রিনের লেখাটা স্পষ্ট নয়, জানি না এটা আমার হচ্ছে না বাকিদের। কি হচ্ছে আর একবার বলো। লেখাটা আমার স্ক্রিনে স্পষ্ট নয়। তুমি একটু রিফ্রেশ করে নাও ফোনটা। আচ্ছা, আমার পেনের এই যে সাদা কালিটা, এটা কি স্পষ্ট সবার ফোনে? স্যার আপনার বোর্ডের যে কালারটা ব্লু কালারটা আছে না, ওটা অনেক ডিপ হওয়ার জন্য কি লেখাগুলো আপনারা বুঝতে পারছেন। তা যদি হোয়াইট বোর্ডটা তাহলে ভালো হতো, মানে দেখো তো। স্যার ঠিক ছিল, কিন্তু যেগুলো আগে থেকে লেখা আছে এক মিনিট, যে কোনো একজন বলো, নয়েজ আসছে। হচ্ছে না। পিডিএফ এ যেগুলো আছে সেগুলো খুব একটা পরিষ্কার হচ্ছে না। স্যার আপনার যে ব্লু স্ক্রিনটা আছে না, ওটা যদি হোয়াইট স্ক্রিন হতো তাহলে আমরা লেখাটা স্পষ্ট বুঝতে পারতাম। ওটা ব্লু হওয়ার জন্য বুঝতে পারছি না। ঠিক আছে, নেক্সট ক্লাসে তাহলে সেটাই ব্যবস্থা করবো যাতে সুবিধা হয়। অবশ্যই করব, তোমাদের যখন অসুবিধা হচ্ছে অবশ্যই করবো জিনিসটা। শুধু আজকেরটা একটুখানি করে নাও। মোটামুটি বুঝতে পারছো তো আমার কথাগুলো? আমার কথা ক্লিয়ার আছে তো? মাথাতে কোনো সমস্যা নেই তো? ঠিক আছে। সাইমন, পেনের কালারটা চেঞ্জ করি। সাইমন কমিশন 1919 খ্রিস্টাব্দে, একটু আগে বলেছিলাম মন্টেগু চেমসফোর্ড আসে। সেই মন্টেগু চেমসফোর্ড ঠিকঠাক কাজ করছে কিনা চলে আসে সাইমন কমিশন। এই সাইমন কমিশন এসেছিল 1900, বলা হয়েছিল 1927 আসার কথা, কিন্তু এসেছিল 1928-এ। এবং সাইমন কমিশনের বিরুদ্ধে একটা নারা উঠেছিল, সেটা ছিল গো ব্যাক সাইমন। আচ্ছা, তোমরা বলতে পারবে কেন গো ব্যাক সাইমনটা হয়েছিল? তোমাদের মধ্যে কি কারো কোনো আইডিয়া আছে? কারণ এখানে ভারতীয়দের রাখা হয়নি। একদম খুব ভালো পয়েন্ট, এখানে ভারতীয়দের রাখা হয়নি। তারপরে আর কেউ জানো নাকি আমি বলবো? 2 নম্বর, এইখানে এরা এসেছিল বেসিক্যালি ভারতের জন্য সংবিধান তৈরি করতে, এবং সেই সংবিধান তৈরি করতে তো ভারতীয়দের রাখাই হয়নি। তারপরে যে সংবিধানের আইনগুলো এরা বলেছিল সবকটা ছিল ভারতীয়দের বিরুদ্ধে। তাই এরা স্পষ্ট বলে দিয়েছিল গো ব্যাক সাইমন, সাইমন আমাদের দরকার নেই। এবং সাইমন কমিশন 1930 খ্রিস্টাব্দ নাগাদ, এটা স্পষ্ট লিখে নাও, 1930 খ্রিস্টাব্দ নাগাদ তার সমগ্র নথিপত্র লন্ডনে রানীর কাছে গিয়ে জমা দেয়। দেখো এখানটায় লেখা আছে, ভারতীয়দের প্রশাসনিক যোগ্যতার মূল্যায়ন করা, আইনের কার্যকারিতা বিচার করা, ভবিষ্যতের জন্য কতটুকু শাসন সংস্কারের প্রয়োজন তা নির্ধারণ করা। ক্লিয়ার হয়েছে? আমি একটু জল খেয়ে আসি। ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করো, ক্লিয়ার হয়েছে? স্যার আরেকবার বলুন। কোনটা বলবো, পুরোটাই বলবো কি? ভবিষ্যতের জন্য কতটুকু শাসন সংস্কারের প্রয়োজন তা নির্ধারণ করা। শাসন সংস্কার বলতে কতটুকু শাসন সংস্কার প্রয়োজন, অর্থাৎ কতটা নতুন নতুন আইন আর বলবৎ করা প্রয়োজন ভারতীয়দের জন্য, সেটাই সাইমন কমিশন বলেছিল। এবং 1930 খ্রিস্টাব্দ নাগাদ উনি রানীকে গিয়ে সমস্ত কিছু জমা দেন, অর্থাৎ সাইমন কমিশন জমা দেয়। এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে।
আমাকে কি বলতে পারবে যে সাইমন কমিশন যে এসেছিল সেখানে মোট কতজন সদস্য ছিল? 7 জন সদস্য ছিল। এবং এই সাইমন কমিশনের চেয়ারম্যান ছিল, লিখে নাও এখানটায় নেই, ক্লিমেন্ট অ্যাটলি। এতদূর বোঝা গেছে? স্যার নামটা বুঝতে পারছি না, কি আজকে লেখা আছে? CLIMENATLE, ক্লিমেন্ট অ্যাটলি চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান, এই সাইমন কমিশনের চেয়ারম্যান ছিল ক্লিমেন্ট অ্যাটলি। এতদূর বুঝতে পেরেছো? স্যার ওখানে দুটো পয়েন্ট বললেন না, যেটা ভারতীয়দের রাখা হয়নি, আর সেকেন্ড পয়েন্টে কি বললেন একবারটি বলুন। এই যে সংস্কারের আইনের কতটা প্রয়োজন, অর্থাৎ প্রথমটা তো ভারতীয়রা ছিল না, দ্বিতীয়ত ওরা যে সমস্ত আইন তৈরি করেছিল সেগুলো সম্পূর্ণ ভারতীয়দের বিরুদ্ধে। ঠিক আছে। সাইমন কমিশন চলে যাওয়ার পর ভারতবর্ষ থেকে 3টে জিনিস হয়। গোল টেবিল বৈঠক, প্রথম গোল টেবিল কনফারেন্স, সেকেন্ড গোল টেবিল কনফারেন্স, থার্ড গোল টেবিল কনফারেন্স। তোমাদের মধ্যে কি কেউ জানো গোল টেবিল কনফারেন্সটা কোথায় হয়েছিল, কোন দেশে? যদিও এটা ইতিহাসের পাঠ, তবুও আমি জিজ্ঞাসা করছি, তোমরা কি জানো? একটু রেসপন্স করো যদি জানো। না স্যার। হয়েছিল লন্ডনে। এবং এটা লিখে রাখো, 3টে গোল টেবিল বৈঠকেই একটা মানুষ অংশগ্রহণ করেছিল, সেটা হলো B.R. আম্বেদকর। এইবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রত্যেকবার এসএসসি বা পিএসসি তে কোশ্চেন আসবেই আসবে। 1935 এর ভারত শাসন আইন, একে অনেক কটা নামে ডাকা হয়। ক্ষুদ্র সংবিধান, লঘু সংবিধান। দেখো তো শুনতে পাচ্ছ কথাটা, কি নাম বললাম আমাকে একটু আরেকবার বলো। ভারত শাসন আইনের আর দুটো নাম কি কি? ক্ষুদ্র সংবিধান, লঘু সংবিধান। ক্ষুদ্র সংবিধান আর লঘু সংবিধান। ক্ষুদ্র সংবিধান অথবা লঘু সংবিধান। এই আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করে, খুব ইম্পর্টেন্ট। যুক্তরাষ্ট্র কথাটার মানে হলো যে রাষ্ট্রে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং লোকাল গভর্নমেন্ট, এই 3টে জিনিস থাকবে তাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এবং সরকারের এই 3টে জায়গায় সবাই সমান ক্ষমতা পাবে, তাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তাই 1935 এর ভারত শাসন আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করে। যেরকম আমরা বলি শুনবে আমেরিকা যুক্তরাষ্ট্র, ঠিক সেরকমই ভারতবর্ষকেও এরকম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করে ব্রিটিশ সরকার ভারত শাসন আইন 1935 দ্বারা। 1935 এর ভারত শাসন আইনের উপর ভিত্তি করে স্বাধীন ভারতের সাংবিধানিক কাঠামোটি গড়ে উঠেছিল। অর্থাৎ স্বাধীন ভারতে আমরা যে সংবিধানের বইটা দেখি তার অনেকাংশ
এই 1935-এর আইনগুলোর সাথে সম্পর্কযুক্ত। থার্ড, ডোমিনিয়ন স্ট্যাটাস দানের ক্ষেত্রে এই আইনটি ছিল বিশেষ উল্লেখযোগ্য। এখন প্রশ্ন, স্যার ডোমিনিয়ন স্ট্যাটাস কি? ডোমিনিয়ন স্ট্যাটাস হলো কাজ করবে আমাদের ভারত সরকার, কিন্তু তার উপর তদারকি করবে বাইরে থেকে লন্ডনের রানী, তাকেই বলা হয় ডোমিনিয়ন স্ট্যাটাস। অর্থাৎ আমার নিজস্ব সরকার থাকবে, আমার নিজস্ব প্রধানমন্ত্রী থাকবে, আমার নিজস্ব রাজ্যপাল থাকবে, কিন্তু আমরা কি করছি সেটা সম্পূর্ণভাবে সিসিটিভি ক্যামেরার মতো লন্ডনের রানী আমাদের দেখবে, সেটাকেই বলা হয় ডোমিনিয়ন স্ট্যাটাস। এই সংস্কার আইন দ্বারা প্রদেশে, বারবার বলেছি প্রদেশ মানে আজকেরকার দিনে প্রান্ত বা রাজ্যগুলোর কথা বলা হচ্ছে, ছোট লাটের হাতে ক্ষমতা থাকলেও মন্ত্রীদের দায়িত্বে জনকল্যাণে বিভিন্ন দপ্তর পরিচালিত হয়। যেরকম আমি একটু আগে বলেছিলাম পিডব্লিউডি, পিএসসি স্টেটের যেটা যেরকম আমাদের ডব্লিউবিপিএসসি, ইউপিএসসি, এইগুলো সমস্ত জিনিস পরিচালিত হয় ও তাদের বেতনদানের ব্যবস্থাও করা হয়। এতদূর বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, তাহলে আমি এর থেকে আরেকটু কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস আমি জানিয়ে দেবো। হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার সবার? স্যার আচ্ছা সৌম্যদীপ, একটুখানি তুমি তোমার মাইকটা একটু অন করতে পারবে কাইন্ডলি? হ্যাঁ বলুন। আচ্ছা বলো তো ডোমিনিয়ন স্ট্যাটাসের মানেটা কি, জাস্ট শর্টেই বলে দাও। ডোমিনিয়ন স্ট্যাটাসের মানে হচ্ছে লন্ডনের যিনি রানী ছিলেন আর কি, তিনি ওনার যে নিয়ন্ত্রিত যে সমস্ত প্রধানমন্ত্রী, যে সমস্ত মুখ্যমন্ত্রী এনাদের থাকতেন, তাদের সিসিটিভি ক্যামেরার মতো তাদের যে সমস্ত কার্যক্রম যে জিনিসগুলো সেগুলো তিনি পর্যবেক্ষণ করতেন আর কি, এটাকে বলা হয়। এক্স্যাক্টলি, আমি আরেকটু বলে দিই, ডোমিনিয়ন স্ট্যাটাসের মানে হলো ভারতের নিজস্ব সবকিছু থাকবে, কিন্তু ভারত কি কাজ করছে সেটা সম্পূর্ণ কন্ট্রোল করবে রানী বা রাজা, যেই থাকুক না কেন, ম্যাক্সিমাম রানী বা রাজা বলা হয়। এতদূর ক্লিয়ার তোমাদের সবার? হ্যাঁ ক্যাবিনেট মিশন। এই ক্যাবিনেট মিশনের গল্প করার আগে আমি একটা ঘটনা বলছি। এম কে গান্ধী অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে, মোহনদাস করমচাঁদ গান্ধী 1922 খ্রিস্টাব্দে তিনি প্রথমবার বলেন ভারতীয় সংবিধান ভারতীয়দের দ্বারা লেখা হওয়া চাই। ক্লিয়ার? এম আই ক্লিয়ার? স্যার বলুন। 1922 খ্রিস্টাব্দে মোহনদাস করমচাঁদ গান্ধী বলেন ভারতীয় সংবিধান ভারতীয়দের দ্বারা হওয়া চাই। এতদূর ক্লিয়ার? চলো, হ্যাঁ 1935 খ্রিস্টাব্দে অফিসিয়ালি এম এন রয় সংবিধান সভা চাহিদা তোলেন, কারণ ওনারা বুঝে গেছিলেন, বড় বড় মন্ত্রীরা বুঝে গেছিলেন যে আমরা যদি এরকম ভাবে লেগে থাকি তাহলে ইংল্যান্ড আর কখনোই আমাদের স্বায়ত্ত শাসন থাকবে না, ইংল্যান্ড সবসময় বলবে যে তোমরা আমার নিচে থাকো। সেই কারণে 1935 খ্রিস্টাব্দে এম এন রয় অফিসিয়ালি সংবিধান সভার চাহিদা তোলেন, এবং তার ঠিক পরের বছরই 1936 খ্রিস্টাব্দে কংগ্রেস ডাইরেক্ট ইংরেজদের বলে যে আমাদের সংবিধান সভা দরকার, আমরা নিজেদের সংবিধান নিজেরা তৈরি করব। এই জন্য 1946 খ্রিস্টাব্দে আসে ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশনে কি বলা হয়েছে? ব্রিটিশ শাসিত ভারত ও আঞ্চলিক রাজ্যগুলিকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠিত হবে এবং ক্ষমতা বন্টন নীতি গৃহীত হবে। প্রত্যেকটা আমি আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছি। ভারতের হিন্দু অধ্যুষিত প্রদেশগুলো ক, মুসলিম অধ্যুষিত প্রদেশগুলো খ এবং আসাম প্রদেশকে গ শ্রেণীভুক্ত করা হবে। এই প্রদেশগুলোর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ভারতের সংবিধান রচনার জন্য
একটি গণপরিষদ গঠন করা হবে, যেটার কথা এনারা বলেছেন, গণপরিষদ গঠন করা হবে। সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে গণপরিষদ গঠন এবং প্রাদেশিক আইনসভার নির্বাচন হবে। কোন প্রদেশ ইচ্ছা করলে নতুন সংবিধান রচনা করতে পারবে। এছাড়া নতুন সংবিধান রচনা না হওয়া পর্যন্ত ভারতের প্রধান রাজনৈতিক দলসমূহের প্রতিনিধিদের নিয়ে একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, যেটা হয়েছিল 1946 থেকে 1947 এর মধ্যে। এতদূর বুঝতে পেরেছো কিনা বলো, নাহলে আমি আবার আরেকবার বুঝিয়ে দেবো তোমাদের। বুঝতে পেরেছো? একটু রেসপন্স দাও। হ্যাঁ, একটু স্পষ্ট করে আরেকবার একটু বলো, নাহলে আমি বুঝতে পারবো না। চব্বিশে মার্চ 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে। আমাকে একটুখানি যদি বলো যে কোথায় সমস্যা হচ্ছে, আমি তাহলে সেই জায়গাটা আরেকবার বুঝিয়ে দেবো, নাহলে আমি এগিয়ে যাব। সংবিধানের ধারণা না, উনি সংবিধানের চাহিদা করেন, চাহিদা। উনি ইংরেজদের বলেন যে আমাদের সংবিধান দরকার, আমরা নিজেদের সংবিধান নিজেরা তৈরি করব, আমরা আমাদের মাথার উপর আর আপনাদের রাখতে দেব না, আমাদের নিজস্ব সংবিধান দরকার। ক্যাবিনেট মিশনের চেয়ারম্যান ছিলেন প্যাথিক লরেন্স। এতদূর ক্লিয়ার? আমি কি এগোতে পারি? চেয়ারম্যানের নামটা একবার বলুন। প্যাথিক লরেন্স, প্যাথিক লরেন্স, প্যাথিক লরেন্স। স্যার লর্ড প্যাথিক লরেন্স তো স্যার? লর্ড প্যাথিক লরেন্স, আমি শর্টে লিখে দিয়েছি শুধু প্যাথিক লরেন্স। ক্যাবিনেট মিশন আছে 24শে মার্চ 1946 খ্রিস্টাব্দে। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি লিখে রাখো, এম কে গান্ধী 1922 খ্রিস্টাব্দে হরিজন নামক পত্রিকায়, হরিজন নামক পত্রিকায় বলেন ভারতীয় সংবিধান ভারতীয়দের দ্বারাই গঠিত হবে। আমি কি এগোবো? ভারতীয় সংবিধান ভারতীয়দের দ্বারাই শুধু গঠিত হবে, মানে সেখানে কোনো বাইরের কেউ যেন না থাকে, ভারতীয় সংবিধান ভারতীয়দের দ্বারাই গঠিত হবে। আচ্ছা, এবার আমি একটু প্রশ্ন করি তো কয়েকজনকে। পৌলমি, একটুখানি তুমি তোমার এটা অন করো, মাইকটা অন করো। আচ্ছা বলো তো, 1909 যেটা এসেছিল তার নাম কি, যে সংস্কারটা? নাকি মন্টেগু চেমসফোর্ড, কোনটা? আচ্ছা, 1919-এ। আচ্ছা, অরিন্দম একটুখানি মাইকটা অন করো। আচ্ছা বলো তো, 1935-এ যেটা হয়েছিল একটা বৈশিষ্ট্য বলো, 1935-এর আইনের একটা বৈশিষ্ট্য বলো। হ্যাঁ, যে কোনো একটা, অনেকগুলো আছে। এই তো আমি এক্ষুনি বললাম, 1935-এ বলা হয় ক্ষুদ্র সংবিধান। একটু পড়ো পড়ো, সামনে পরীক্ষা আছে অনেকগুলো, ক্লিয়ার করতে হবে তো নাকি? স্যার আরেকটি বৈশিষ্ট্য বলবো আমি? অবশ্যই বলো, একটুখানি তাড়াতাড়ি বলো, আমাকে বাকিগুলো পড়াতে হবে। টেবিল বৈঠক বসেছিল যে ভারতের ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে। আচ্ছা, তোমরা প্রত্যেকে
আমি একটুখানি পেনটা অন করি। তোমরা প্রত্যেকে যারা সরকারি স্কুলে মোটামুটি পড়েছো তারা খাতার বইয়ের প্রথমে এই জিনিসটা কে কে দেখেছো একটুখানি রেসপন্স করো তো। হ্যাঁ স্যার দেখেছি। আচ্ছা হ্যাঁ বলো বলো বলো, যেটা বলছিলে বলো বলো। দেখেছি। হ্যাঁ, এই জিনিসটার প্ল্যান দেয়, লিখে রাখো, জওহরলাল নেহেরু। ভারতের প্রস্তাবনার প্ল্যান দেয় জওহরলাল নেহেরু প্রথম। তো ভারতীয় প্রস্তাবনায় কি কি রয়েছে? এখন প্রশ্ন হলো ভারতীয় প্রস্তাবনাটা কি। যখন আমরা বিদেশে যাই বা বিদেশ থেকে কেউ ভারতবর্ষে আসে, সে ভারতবর্ষকে জানার জন্য কোনো বই পড়ে বা কোনো ব্যক্তিকে ধরে। ঠিক সেরকমই আমার সংবিধানে সম্পূর্ণ কি রয়েছে সেটা জানার জন্য একমাত্র আমাকে দেখতে হবে প্রিয়াম্বেল, বা যাকে বলা হয় প্রস্তাবনা। এর মধ্যে পুরো সংবিধানের একটা ছোট্ট জিস্ট দেওয়া রয়েছে। এতদূর মাথায় গেছে? আমি কি পরে শুরু করব? একটু রেসপন্স। আচ্ছা, সাধারণভাবে প্রস্তাবনাকে সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা বলা হয়। কোন পুস্তকের ভূমিকায় সেই পুস্তকের উদ্দেশ্য এবং বিষয়বস্তু সম্পর্কে একটি সম্পূর্ণ বা সংক্ষিপ্ত ধারণা তুলে ধরা হয়। অর্থাৎ সংবিধানের প্রিয়াম্বেলের মধ্যে সংবিধানের কি উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে এবং সংবিধানের মধ্যে কি বিষয়বস্তু রয়েছে, কি জিনিস রয়েছে, সেটা সম্পূর্ণ এইগুলোর মধ্যে তুমি খুঁজে পাবে। 3 নম্বর, গোলকনাথ মামলা, একটা খুব বিখ্যাত মামলা হয়েছিল ভারতবর্ষে, মনে রাখো। গোলকনাথ মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সুব্বারাও বলেছিল সংবিধানের আদর্শ ও আকাঙ্ক্ষাকে সংক্ষেপে প্রকাশ করেছে প্রস্তাবনা। তার থেকেও মেইন ইম্পর্টেন্ট, তাই পণ্ডিত ঠাকুরদাস বলেছে ইট ইজ এ কি টু দ্য কনস্টিটিউশন। এটা এই নিয়ে প্রায় 50 বারের বেশি চলে এসেছে যে কে বলেছে ভারতীয় প্রস্তাবনাকে ইট ইজ এ কি টু দ্য কনস্টিটিউশন। অর্থাৎ প্রস্তাবনা হলো সংবিধানের চাবিকাঠি। অর্থাৎ প্রস্তাবনা যে না পড়বে সে সংবিধান সম্পর্কে কিচ্ছু জানতে পারবে না। যেরকম ভারতবর্ষে যাওয়ার আগে আমাকে ভারতের ম্যাপটা আগে জানতে হয়, প্রস্তাবনাটাও ঠিক আমাদের সংবিধানের একটা ম্যাপ। এতটা মাথায় গেছে? আমাকে একটু রেসপন্স করো না তোমরা। হ্যাঁ স্যার। বাকিরাও একটু কিছু বলো, নাহলে আমি বুঝবো না। হ্যাঁ স্যার বোঝা গেছে। আর বাকি ছেলেরা যারা রয়েছে, যাদেরকে দেখলাম কয়েকজনকে, তারা কিছু বলো। সৌমদীপ, হ্যাঁ স্যার বলুন। আমি তো কখন থেকে জিজ্ঞাসা করছি যে অসুবিধা হচ্ছে বা বলো, যেহেতু আমার এটা প্রথম দিন আমাকে বারবার জিজ্ঞাসা করতে হবে। তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তাহলে সেটা বলো যে স্যার আমার সমস্যা হচ্ছে বা বুঝতে পেরেছি। আমাকে তো রেসপন্সটা দরকার। বুঝতে পেরেছি, লেখাগুলো খুব একটা পরিষ্কার নয়, তবে মোটামুটি বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার আচ্ছা আমি মুখে বলে দিচ্ছি, এবং তার থেকে বড় কথা তুমি তো এটা মোবাইলে পড়বে নিশ্চয়ই বা ল্যাপটপে, তখন যখন এটা ছোট হয়ে যাবে তখন অনেকটা স্পষ্ট হয়ে যাবে। এটা একটু আকারে বড় তো সেজন্য হালকা ফেটে যাচ্ছে, সেক্ষেত্রেও আমরা দেখব পরবর্তীকালে। হ্যাঁ স্যার, ব্যাকগ্রাউন্ডটা নীল আছে বলে আমি পরের বারে সাদা করে দেবো, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, ওটা আমি দেখে নেবো। আর বাকিদের কোনো সমস্যা হচ্ছে বোঝা নিয়ে? না, সাদা হলেই বেশি সমস্যা হচ্ছিল। আগের ক্লাসটা এটা তো মোটামুটি অনেকটাই পরিষ্কার। ওকে ওকে। অরিন্দম, সমস্যা হচ্ছে কোথাও? না না না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সংবিধানটা দেখতে ঠিক এরকম। কি লেখা আছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitution India into a sovereign socialist secular democratic republic। এই প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা কি মানে আছে। অর্থাৎ সোভারিনের মানে কি, সোশ্যালিস্টের মানে কি, সেকুলারের মানে কি, ডেমোক্রেটিকের মানে কি, রিপাবলিকের মানে কি, আমি পরের ক্লাসে পুরো ডিটেইলটা জানিয়ে দেবো। জাস্ট এখন শুধু বেসিক্সটা জেনে নাও।
লাস্ট আমাদের সংবিধান সংশোধন, হাতে আর কিছুক্ষণ সময় রয়েছে। আচ্ছা পৌলমি একটুখানি রেসপন্স করো তো। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা সংশোধন মানে তুমি কি বোঝো? সংশোধন বলতে মানে কিছু ভুল ত্রুটি থাকলে সেগুলো হচ্ছে মানে মার্কস করা আর কি। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, এবার মাইকটা অফ করো, আমি বলছি। ধরো তোমাদের একটা রচনা লিখতে দেওয়া হলো, সাপোজ ধরে নিলাম হাতি ঘোড়া যাই হোক কিছু একটা রচনা লিখতে দেওয়া হলো, সেখানে সামহাও পৌলমি লিখে ফেললো সব ঠিক আছে, কোথাও বানান ভুল নেই, কোথাও ঠিক, সব ঠিক আছে, গরুর একটা কান রয়েছে, সব ঠিক আছে, গরুর একটা কান রয়েছে। সেক্ষেত্রে তখন আমি কি করব? তখন কি আমি বলবো যে ওই লাইনটা কেটে সঠিক লাইনটা লাগাও, সংশোধন। আমি বললাম হাতের লেখা খারাপ আছে, লেখা ঠিক আছে, আবার নতুন করে লেখো, সংশোধন। বা কেউ একজন 4 লাইনে লেখার কথা, সে মাত্র 2 লাইনে জিনিসটা ছেড়ে দিল, আমি বললাম আরো 2 লাইন যুক্ত করো, সংশোধন। অর্থাৎ সংশোধনের মাধ্যমে আমরা হয় কিছু জিনিসকে কেটে দিই, কিছু জিনিসকে যুক্ত করি, বা কিছু জিনিসকে একদম পরিবর্তন করে নতুন কিছু নিয়ে আসি। এই তিনটের মানেই হলো সংশোধন। মাথায় গেছে? একটুখানি রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকি ছেলেদের মাথায় গেছে? হ্যাঁ স্যার। চলো এখানটা দেখো শুরু হয়েছে 101, 102, 103, 104, 105, 106। হ্যাঁ এখানে এত দূরই রয়েছে। চলো একশো একতম যে সংবিধান সংশোধন আইনটা ভারতের পার্লামেন্টে এসেছিল, সেখানটায় জিএসটি পরিষেবা চালু করেছিল। ওয়ান লাইনার জাস্ট, জিএসটি পরিষেবা চালু করার জন্য কততম সংবিধান সংশোধন বিল পার্লামেন্টে আনা হয়? বহুবার প্রশ্ন হচ্ছে, 101তম। এবং এটা কার্যকরী হয়েছিল 2000, হ্যাঁ ঠিক আছে 2000, কিছু কি ভুল দেওয়া রয়েছে নাকি? হ্যাঁ ঠিক আছে 2017তে, সরি 2017তে 102তম সংবিধান সংশোধনী আইন এসেছিল 11ই আগস্ট 2018তে, এবং কার্যকর হয়েছে উভয় পক্ষ এবং রাষ্ট্রপতির সম্মতিতে। এই সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে নতুন দুটো ধারা যুক্ত করা হয়, 338 এর বি, 342 এর এ। প্রশ্ন আসবে 102তম সংবিধান সংশোধনী দ্বারা কোন দুটো নতুন নতুন ধারাকে যুক্ত করা হয় এবং কার্যকর কবে করা হয়েছিল? 103তম সংবিধান সংশোধনী আইন 2019-এ ইডব্লিউএস এনেছিল, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, যারা অর্থনৈতিকভাবে ভারতে সম্পূর্ণভাবে পিছিয়ে পড়েছে, সেটার মধ্যে জেনারেলও থাকবে, এবং তাদের জন্য 10% সংরক্ষণ করা হয়েছে। ইডব্লিউএস, ইকোনমিক্যালি রিজার্ভেড, ইকোনমিক্যালি উইকার সেকশন। এটা অনেকবার প্রশ্ন এসেছে 2019 সালে কততম সংবিধান সংশোধন এসেছিল এবং সেটা কিসের সাথে যুক্ত? ইডব্লিউএস এর সাথে। 104তম সংবিধান সংশোধন এসসি এবং এসটির আসনগুলোর সময়সীমা 70 থেকে 80 বছর পর্যন্ত বাড়িয়েছে, মানে আরো 70 থেকে 80 বছর পর্যন্ত। 104তম সংবিধান সংশোধন যবে হয়েছিল তার থেকে আরো 70 থেকে 80 বছর পর্যন্ত সেখানে কিছু যোগদান দেওয়া হবে এসসি এসটি দের। 105তম সংবিধান সংশোধন 2021-এ এসিবিসিএস অর্থাৎ সামাজিক এবং শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্য সরকারগুলোর ক্ষমতা এবং পুনরুদ্ধার করেছে। 106তম সংবিধান সংশোধন 2023-এ এসেছে এসসি এসটি দের জন্য সংরক্ষিত আসনগুলো সহ লোকসভা, রাজ্য বিধানসভা এবং দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের বিধানসভার সমস্ত আসনের
1/3 মহিলাদের জন্য সংরক্ষণ করা হচ্ছে, 1/3 মহিলাদের জন্য শুধু এই সিটগুলো রিজার্ভ রয়েছে। কোথাও সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানাও, আমাকে একটু রেসপন্স করো। স্যার ওই 102 নম্বর যেটা আছে ওই নিচের দিকে সংবিধানের এত এবং এত ওটা ঠিক বোঝা যাচ্ছে না কতটা। লিখে দিচ্ছি আমি, ওটাই স্যার যেটা আপনি হ্যাঁ আমি লিখে দিচ্ছি, এইটা তো হ্যাঁ 338B আর 342A। আর কারো কোনো প্রশ্ন? স্যার বলছি 101 নম্বর সংবিধান সংশোধনী থেকে কি আমাদেরকে জানতে হবে, মানে এই কটাই 101 থেকে 106 না 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 না, এটা জাস্ট তোমাকে আমি ধারণা দিয়ে দিলাম সংবিধান সংশোধনটা কি। বহু সংবিধান সংশোধন আছে, তার মধ্যে 101 থেকে শুরু করে 106 এর মধ্যে যেগুলো এসেছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া আরো আছে 42তম সংবিধান সংশোধন, 82তম সংবিধান সংশোধন, 46তম সংবিধান সংশোধন, বহু ইম্পর্টেন্ট সংবিধান সংশোধন আছে, কিন্তু এইগুলো আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট। শুধু তোমাকে বলবে 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি এসেছে, তোমার অপশনে যদি জিএসটি থাকে তুমি জিএসটি তে টিক করে বেরিয়ে যাবে। তোমার 103তম সংবিধান সংশোধনী আইন কবে এসেছিল? 2019-এ। কি করা হয়েছে? ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দুর্বল শ্রেণীগুলোর জন্য 10% সংরক্ষণের প্রবর্তন করা হয়েছে। বলো আর কারো কোথাও সমস্যা কি হয়েছে কিনা? না স্যার ঠিক আছে সব বোঝা যাচ্ছে। চলো 104 106টা একবার বলবেন? হ্যাঁ হ্যাঁ বলো আবার বলো। স্যার 105টা একবার বলবেন? 105 স্যার 105টা একবার বলবেন? 105 আর 104 তাই তো? আগে 104টা আমি বলে দিচ্ছি, তারপরে 105টা বলছি। 104 এর মাধ্যমে এসসি এবং এসটির যে আসনগুলোর সময়সীমা ছিল সেইটা বাড়িয়ে আরো 70 থেকে 80 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে 70 থেকে 80 বছর আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। 105তম সংবিধান সংশোধনের মাধ্যমে সামাজিক এবং শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীগুলোকে, যেগুলোকে এসিবিসিএস স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্য সরকারের ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা করা হয়েছে। আচ্ছা বলো কি সমস্যা হচ্ছে? এখন এগুলো একটুখানি অসুবিধা হবে, সংবিধান সংশোধন কি পড়লে তখন ঠিক চলে আসবে। জাস্ট আমি এটা তোমাকে একটা ধারণা দিয়ে দিলাম, মাথায় গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার এক্সট্রা ব্যাপারটি বলুন না, স্বীকৃতি। স্বীকৃতি। আচ্ছা ক্লিয়ার আজকের মতো? দেখো স্যার 106 ব্যাপারটি বলবেন? স্যার 106 ব্যাপারটি বলবেন? 106তম সংবিধান সংশোধনী আইন 2023-এ এসেছে এবং এসসি এসটিদের জন্য সংরক্ষিত আসনগুলো সহ লোকসভা এবং রাজ্যের যে বিধানসভা এবং দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের যে বিধানসভা আছে সেখানে মহিলাদের জন্য 1/3 অংশ সংরক্ষণ করা হয়েছে। অর্থাৎ মহিলাদের জন্য 1/3 অংশ সিট বুক করা থাকবে, ওখানে আর কেউ বসবে না। এত দূর ক্লিয়ার? রেসপন্স করো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য তাহলে আমি যাচ্ছি। পরের দিন কিন্তু আমি এসে এখান থেকে কিছু প্রশ্ন ধরবো, তারপরে কিন্তু শুরু করব। স্যার বলছি এই ম্যাটেরিয়ালগুলো আমাদের কিভাবে প্রোভাইড করা হবে? আমি এক্ষুনি প্রোভাইড করে দিচ্ছি তোমাদেরকে, বা পরে আমরা প্রোভাইড করে দিচ্ছি, কারণ এখানটা যেহেতু অনেকটা লেখালেখি হয়ে গেছে তো এগুলোকে আমাকে ট্রিমিং করতে হবে। আচ্ছা ক্লাস নোটস নিয়েছো তো? আমি যেগুলো লিখিয়েছি, মানে আমি যেগুলো মুখে মুখে বলেছি সেগুলো লিখেছো তো? লিখেছো তো? ব্যাস স্যার একটা প্রশ্ন বলবো? হ্যাঁ বলো।
যে 42তম সংবিধানে একবার ভারতীয় সংবিধানকে একবার সংশোধন করা হয়েছে। তাহলে এই যে ভারতীয় সংবিধানকে সংশোধন করা হয়নি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছে। বলো। আচ্ছা, ওটাই আমি এটাকে গুলিয়ে ফেলেছিলাম। সারা জীবনে ওই একবারই মাত্র সংবিধানের প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছে, আর কেউ কোনোদিন সংবিধান প্রস্তাবনা সংশোধন করেনি। এবার পরবর্তী যে ক্লাস হবে সেগুলোতে আমি আরো ডিটেলস আমি সবকিছু বলে দেবো। আজকে তো যেহেতু প্রথম দিন, আমারটাও দেখছিল একটু নবিশের মতো আমি এগুলো ঘাঁটছিলাম। পরের বারটা আমি সাদা পেজে রাখবো আর করবো। তাহলে আমি আজকে কি বিদায় নিতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ভালো ক্লাস হয়েছে? স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এরকম পাশে থেকো, আমি আরো মজাদার ক্লাস আনবো তোমাদের জন্য। থ্যাংক ইউ। লালটা টিপতে হবে তো।